তো আশেপাশে যেতাম নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে কাজ আছে অনেক, কিন্তু কিছুই করবো না, শরীর অলসতা লেগে গেছে। আজকে ভাবছি সবজির বাগানে একটু কাজ করব। তো যাই করি, আজকে আপনারা আমাদের পাশে থাকেন। গেছিলাম একটু আমাদের বাড়ির পশ্চিম সাইডে, পশ্চিম দক্ষিণ কর্নারে আর কি একটা পুকুর আছে। পুকুরটা আগে লিটন ছিল সমস্ত শরিকের, তো ওরা বিক্রি করে দিচ্ছে। ওই পুকুরটার মাছ মারবে আর কি। তো জল ছেড়ছে, ওই জমির যে মাছগুলো আছে ওগুলাই দেখি জালের মধ্যে আসতেছে। তো খুব ভালো লাগলো মানে মাছ মারার সিস্টেমটা, এই জন্য বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তখন যাবো একটু সবজির বাগানে কিছু কাজ করি। লাউ গাছে একদিন পর জল দিতে হয়, কচু গাছে দিতে হয়। কচু গাছ প্রত্যেকটাই বাড়ছে। একদিন পর পর জল দিলে তাড়াতাড়ি ফলন হয়। কদিন ধরে বাবাকে দেখানো হয় না, তো আজকে চলেন যাই ঘুরে আসি সামন্দের বাসায়। আমি অবশ্য সেখানেই থাকবো, বাবা দেখি কি করে, কেমন আছে। আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। নমস্কার সবাইকে। গত শুক্রবারে দাদুকে আমাদের বাসায় নিয়ে আসছি টঙ্গীতে। তো এখানে দাদু আছে আমাদের সাথে। দাদু, এখানে কিরকম লাগতেছে আপনার? খুব ভালো, আরো ভালো লাগে। দাদু যে প্রদীপকে কোলে নিয়ে আছে। প্রদীপ ডাকে বাবা। এই দেখে টিভি দেখুন কি বাবা। কি রান্না করতেছো? মাছের তরকারি। আর এখানে দাদুর জন্য চা বসাইছি। যাক, ভালো হয়েছে। অনেকদিন ধরে চা খাওয়া হয় না। ঠিক আছে, খাইও। দাদু, চা কেমন হয়েছে?
চা খুব সুন্দর, খুব উত্তম চা হয়েছে রে। মানে এতটুকু ভালো করছে, এটা আমার অসম্ভব লাগছে, খুব ভালো লাগছে আমার চা। তারপরে তো শীতের দিনে মনে কর চা খাওয়ানো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো অনেক বছর পরে মনে হয় ঢাকা আসলো। হ্যাঁ, অনেক বছর মানে আমি হয়তো ঢাকা গেছি তো যে টঙ্গিতে আগে, কিন্তু টঙ্গি আসি নাই। আর আসছিলাম তো দুই জায়গায় আসি নাই, ওই যে ওই মহাখালী। মহাখালী। হ্যাঁ, সে জায়গায় এসে খুব ভালো লাগছে, বাসাটাও খুব ভালো লাগছে। আমার করে দিব, বাসাটা খুবই ভালো লাগছে আমার। আইসা খুব খুব আমার ভালো লাগছে, খুব মানে অসম্ভব তারা যে এগুলা করতাম, এইটা খুবই ভালো লাগছে। আমার দিদি যে চাটা করছে, রান্না বান্নাও খুব ভালো করছে, চাটা আরো উত্তম করছে। এরকম করে চা প্রতিদিন বানায় খাওয়াবা? খাওয়ালে তো ভালো হয়েছে, চা খাবেন থেকে আমি শিখ যদি যাই। ঠিক আছে, বানায় খাওয়াবো নি। আমার তাও এটা কিরকম করে দেখ পাচ্ছি। তাই ঘুমাচ্ছে না? খুব শান্ত। শান্ত ভদ্র। দুঃশাসনের মানে এটা ছিল যে 12 বৎসর বনবাস, পঞ্চপাণ্ডবের 1 বৎসর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস অর্থ হলো কেউ যেন চিনতে না পারে, জানতে না পারে, এইটা হলো অজ্ঞাতবাস। যদি 1 বছর তাহলে কি হইতো? যদি চিনতো, চিনলে আবার ফির 12 বৎসর জানাতো। এই জন্য কি করলো যে 1 বছর অজ্ঞাতবাস, 12 বছর বনবাস হয়ে গেছে। তখন 1 বছর অজ্ঞাতবাস, এই অজ্ঞাতবাস কোথায় কোন রাজ্যে গেলে আমরা নিশ্চিন্তায় বা এই 5 জন কি 6 জন কেউ যেন না চিনে থাকলে এই একটা পরামর্শ করলো আর কি। তখন এটা একখানে বৈশা পরামর্শ থাকে, এই বিরাটের ওইখানে গেলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, মানে কেউ আমরা চিনব না। যথেষ্ট করে যে এই যে আমরা অস্ত্র টস্ত্র এগুলো কেমনে কি করি, তো এটা করলো কি সব না অস্ত্র ধনুক যত তীর আসার সব না টোপলা করে বুক সব এনে দেয়। একটা শ্রমিক বৃক্ষ আছে চোখের মধ্যে, ওই এই বৃক্ষে উঠে এলো, তখন দেখে কি কতগুলো পোলা পান, পোলা পান করলো ওই আমাকে বৃদ্ধ মা তো আসার এই জায়গায় কিন্তু মিথ্যা কথা কইছে। বৃদ্ধ মা আসার রাস্তায় আসতে মরে গেল, কি করুম সেই মায়েরে আমাকে এটা নিয়ম আছে, হয় পুরি না হয় বাইন্দা গাছের গাছের এই গাছের ফুটেছে। তারপরে তো প্রথম যায় দেখেছে বিরাট রাজা একেবারে সভা করে বসে রয়েছে। প্রথম যায় যথেষ্টি, তখন যথেষ্টি জিজ্ঞেস করে সবাই জায়গা আছে, এই যে লোকটা আসছে দেখতে খুব সুন্দর, খুব ভালো মনে হয় যে একটা রাজার ছেলে কিংবা দেবতার ছেলে, ইয়ার কেউ কেউ কি চিনো? আমরা কেউ চিনি নেই, মনে হয় যে আমাদের এখানে আসবান যে কোনো একটা অভিপ্রায় নিয়ে আসবান আছে। তখন ঠিক এই সময় যথেষ্ট গেছে, কি অভিপ্রায় জানালো যে আমি তো ওই রাজা যথেষ্টির ওইখানে থাকতাম, তারা বনে চলে গেছে, এখন আমি আসছি যে কোনো জায়গায় একটা চাকরির জন্য, আমি পাশা খেলাইতে আমি পারি, পাশা খেলতে পারি, তো আমি একটা কাজের জন্য আসছি। এটাকে জ্যোতিষ্ঠির বলতেছে? জ্যোতিষ্ঠী বলতেছি। তো জ্যোতিষ্ঠী এরকম আমার প্রিয় ছেলে মিথ্যা কথা নেই, এইরকম ভালোবাসতে পারে যে জ্যোতিষ্ঠীর আত্মার আমার একটা এক আত্মা ছেলে। সত্যি কথাই সত্যি কথাই বলছি। তাহলে বাবা যখন হরেন্দ্র বাসায় যেত না নেত্রকোনা,
উনি ওর একটা অসম্ভব ঘটনা শুনলাম যে কি বলে আমিও তো বুড়ে, আমার এক বুড়াও মানে আসলো আমার সাথে গল্প করার জন্য। সত্যি ঘটনা, মানে আমাকেও এইখানে একটা ঘটনা ঘটছিল কি, যে মানুষের ভিতরে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাটা পূরণ করে কিভাবে করে, একেবারে গরিব একজন ব্রাহ্মণ, তাদের একটিমাত্র মেয়ে, তার নাম হলো সর্বমঙ্গল। মেয়েটি সুন্দরী দেখে মেয়েটি এক ধনী ব্যক্তি তাদের নিচে ছেলেকে ব্রাহ্মণ কয় যে আমি তো মানুষের বাড়িতে পুজো করি জীবন ভরা, দুর্গা পূজায়, কিন্তু আমার খালি মনে হয় যে আমি একটু পুজো করি মায়ের দর্শন। তো ব্রাহ্মণ শুনে তুমি এক পাগল, দুর্গা পূজাটাও হলো ধনী মানুষের, আমরা গরিব, আমরাই পূজা কেমনে করো না, আমাদের খালি মনে কয় যে হ্যাঁ একটু দুর্গা পূজা করা পারলে। ওই গ্রামে হইলো পালপাড়া, ওই পালপাড়া গেছে এ করলো ওই আমার খালি মনে করে একটু পূজা করবো আমি, কিন্তু ওই আমি প্রতিমা তো কোনো দাম দিন না, তোরা ছোট্ট পুতুল করে দিস তাতে কোনো দাবিতে নাই, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিই না। তারা মনে করছে জায়গায় অনেকের কাছে ঠিক আছে, অনেক টাকা পয়সা নেই, নাকি দরিদ্র ব্রাহ্মণ যখন চাইছে যখন ছোটো ছোটো করে পুতুল বানিয়ে দিই, পুতুল বানিয়ে দিছে আর বাড়িতে আছে। তখন ব্রাহ্মণই কয় যে মেয়ে পাগলামে যখন কোলাই, তখন তো একজন মেয়ে, একটা মেয়ে আমার, মেয়েটি নিয়ে আসকা, মেয়ের বাড়ি গেছে, গিয়ে কয় যে আমি তো এরকম আশা করছি যে মেয়েটি আমি নিয়ে যাবো আমার। শ্বশুর কাছে গেছে, শ্বশুর বলে আমি তো জানি না, এই শাশুড়ির কাছে যান, শাশুড়ি নিয়ে যান গেছে। তাহলে এরকম আমি মেয়েটি নিয়ে বেড়াচ্ছি, এরকম আশা করে বুঝে না না কোনো মতে যাবার হলো না বাবা, এই বাইরের কাজ পারে কোনো মতে কোনোভাবেই মা যাবে করে। তারপরে তো আসলাম নিল, তুই মেয়ে তুই আসলাম এসে অনেক তো আসছে, পিছনের থেকে আমার রাগ পারে, বাবা বাবা আমার নিয়ে যাও। সে কি মনে করলো যে হয়তো আমি মনে মনে, তারা মনে করছে যে হয়তো রাগ হয়েছে, জায়গায় পরে বোধ হয় যে যাওয়া আসছে। বাচ্চা এসে বাবা কি কি কিনছো? বলে আমি তো কি কিনবো, খালি একটা কুকুর কিনছি আর কি কিনবো। যাই কি করো গা, তুমি গ্রামের সবাই নিমন্ত্রণ করে আসো, করে নিমন্ত্রণ করে আসছে। এখন সবাই কয় যে গরিব ব্রাহ্মণ যখন নিমন্ত্রণ করে গেছে, প্রসাদ পাই না পাই কিন্তু ওই বাড়িতে যাবো। মেয়ে আবার কয় যে বাবা যত প্রসাদ পেলেন লাগে আমি একা পিলাম করি, কেউ জানি তো যাই ভালো। তারপরে কি ওই সামান্য কিছু কিছু জোগাড় করছে ব্রাহ্মণ, সবাই আবার ইচ্ছা করে গেছে যে দরিদ্র ব্রাহ্মণ করবান এসে ওই বাড়িতে খালি যাবো, প্রসাদ দেখ বা না দেখ। সবাই আসছে মানে ওই প্রসাদ ফিরায়, কিন্তু অভুলন্ত প্রসাদ, কোনো অসম্ভব। ব্রাহ্মণ এত প্রসাদ জোগাড় করছে অসম্ভব, এরকম সবাই সন্তুষ্ট হয়ে গেল। এইভাবে 3 দিন তো একেবারে খুব সুন্দরভাবে পূজা না হলো। শেষ দিন আমার গঙ্গা পূজা করা লাগে, ওই দিন একটু দই আনছে, ওই মেয়ে করছে কি ওই দই ওখান থেকে একটু খাইছে। তো বাপ এসে রেখে তুই আমার এই জায়গার থেকে খাইলো গেলাম, এই আমার এই দই খেয়েছে গেলা গঙ্গা পূজা দিয়ে আছে। তুমি বলছো বাবা আমি একটু খাইছি, হ্যাঁ তুই আমার গঙ্গা পূজার দই নষ্ট করছো, খুব রাগারাগি করছে। রাগারাগি করানো মেয়ে করছে কি বাচ্চা টিকা এসে বসছে, বাচ্চা টিকা এসে বসছে। ব্রাহ্মণই কয় যে তোমার 3 দিন বলে
না খেয়ে না নিয়ে এত নাম করে গেলে বুঝে সবাই কাছে ব্রাহ্মণের বাড়িতে যেরকম পূজা হয়েছে এই তুলে পূজা হয় না। তুমি মেয়ে রাগ করে গেছো, তুমি শিগগিরই মেয়ের বাড়ি যাও, মেয়ের নিয়ে আসো। গেছে গিয়ে রাগ পারে, সর্বমঙ্গলা সর্বমঙ্গলা। বাবা তুমি আসো না, অসম্ভব। তুই আমার কাছে না খেয়ে আসলি কেন? আমি নয় তোর নগে রাগে করছি, তার নিকে তুই না খেয়ে আসলি কেন, কারণ কি? মেয়ে কিছু বুঝছে না, কি কো কে ওই যে তুই দুই কালে রাগ করে এসে বসছ। এই মেয়ের বাপের কথা যে শ্বশুর এসে শাশুড়ি এসে। দাদু রান্না কেমন হয়েছে? রান্না উত্তম হচ্ছে, গুঁড়া মাছের তরকারি খুব খুব ভালো হচ্ছে। আজকে রান্না হয়েছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর বড় মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল। দাদু আজকে সন্ধ্যাটা ভালোই গেল, তাই না? লোকজন আসলো, কথাবার্তা বললাম, খুব ভালো হচ্ছে। লোকটা আমার কাছে রাখলো একটু কথা লাইন আগে বলা একবার। তো উনি মোটামুটি সবকিছুই বোঝে। তো আমাদের বাসায় একজন লোক আসছিল, তো সেখানে দাদু আবার গীতার কিছু কথাবার্তা বলতেছিল, মহাভারতের গল্প বলতেছিল। তখন ওই ভদ্র লোকটা আমাদের এখানে এসে বসে আমাদের কথাগুলো শুনছে এবং সেও অনেক কথা বলছে, আমরা অনেক কিছু জানতে পারছি, তাই না দাদু? অনেক সময় অবশ্যই অনেক সময় আলাপ আলোচনা হয়েছে। তো দাদু আজকে মনে হয় কথা বলেও মনে হয় আরো অনেক ভালো লাগছে। বাড়িতে তো এরকম কথা বলার মানুষ নাই। তরকারি নিয়ে দাদু। দাদুর আর গ্রামে যাওয়া লাগবে না, দাদু আমাদের বাসায় থাইকা যান। তুমি তো তা কি বলেন দাদু? খুব ভালো। দাদুরে বেলকনিতে নিয়ে যাও, বেলকনি দেখাও। দাদুর হাতের বেগুনের চারা আছে বেলকনিতে। দাদু বলছে, দাদু দাদু বুনছে না কাকা বুনছে কে জানে, আমি তো কাকা তো তুইলা দিছিল বেগুনের চারাগুলা। বাড়িতে যতগুলো সামান্য কিছু আমি। তো বাবাকে দেখলেন, বাবা বেশ হাসি খুশি আছে, ভালো আছে, সুস্থ আছে। আর বাবা খুশি থাকে এটাই আমরা চাই। তো আগামী শুক্রবারে বাড়িতে চলে আসবে। অনেক সময় ধরে আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।